দলীয় বাহিনীতে পরিণত করে পুলিশের মনোবল ভেঙে দেয় ফ্যাসিস্ট সরকার, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কঠিন সময় সজাগ থাকার নির্দেশ। এলজিইডির ১৯০০ কোটি টাকার এক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। প্রধান কার্যালয় সহ সারা দেশে ৩ ডজন অফিসে অভিযান। সীমিত আকারে হলেও প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে চায় কমিশন। মতামত জানাতে ১৫ মে পর্যন্ত সময় পেল রাজনৈতিক দলগুলো। এবং সীমান্তে রণসজ্জায় ভারত পাকিস্তান চড়ছে উত্তেজনার পারদ। পরমাণু হামলার হুমকি, ইসলামাবাদে সহজে যুদ্ধে জড়াবে না দুদেশ, মত বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সমস্ত ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের শিকার হয়। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনের আগের সময়টা কঠিন, এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের বিশাল দূরত্বও সৃষ্টি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রণোদনামূলক ব্যবস্থা সহ প্রয়োজনীয় সবকিছুই করেছে সরকার। দৈনন্দিনভাবে যে কঠিন অবস্থায় আপনাদেরকে জীবনযাপন করতে হয়, সেটার মাত্রা কত গভীর। তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে। কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব, যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায়, যাতে আপনাদের কাজ করার মধ্যে একটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব উদযাপনে অক্লান্ত পরিশ্রম করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে করতালি দিয়ে সবাইকে অনুপ্রেরণা যোগান প্রধান উপদেষ্টা। পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই মিলে আমরা জোরে হাততালি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এলজিইডির ১৯০০ কোটি টাকার এক প্রকল্পের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য নেয়া বি স্ট্রং নামক প্রকল্পটিতে অনিয়ম ও ব্যয়ের অতিরিক্ত হিসাবের তথ্য পাওয়ার পর দুপুরে এলজিইডির প্রধান কার্যালয়ে যায় দুদক টিম। একই সময় জেলা উপজেলা পর্যায়ের এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান চালানো হয়। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন্দিদার। এ যেন বালিশ কান্ডিরই পুনরাবৃত্তি। মাত্র 4টি ল্যাপটপের প্রাক্কলন ব্যয় অথবা ক্রয়মূল্য ধরা হয়েছে 11 লাখ টাকা। এছাড়া কম সিসির প্রতিটি মোটরসাইকেলের দাম 2.5 লাখ টাকা সহ যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরা হয়েছে বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স নামক প্রকল্পটিতে। প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ ছিল দুদকের কাছে। এ নিয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে যায় দুদক টিম, কিন্তু সেখানে পাওয়া যায়নি চিফ ইঞ্জিনিয়ার, প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ কাউকেই। তার উপর সাংবাদিক প্রবেশে বাধা। আমার সাথে কোনো কথা বলে লাভ নাই, ওনাদের সাথে কথা বলেন তাই হবে। নানা নাটকীয়তার পর গণমাধ্যমের সামনেই শুরু হয় দুদকের অভিযান আর প্রশ্নোত্তর পর্ব। যদিও এ সময় দুদকের অভিযানের বিষয়টি বেমালুম এড়িয়ে যেতে চান এলজিইডির সহকারী প্রধান প্রকৌশলী
কৌশলী আব্দুল মান্নান। নাহলে তো কারেকশন হবে কেন? এটা কারেকশন না, এটা আপনি এখন আমি বলি। এখন তাহলে বলেন, জিজ্ঞেস করেন। দুদক জানায় এই মাসেই এলজিইডি চট্টগ্রামের 6 জেলায় ঘূর্ণিঝড় প্রতিরোধ প্রকল্পের যন্ত্রাংশ কেনার অনুমোদন পায় একনেকে, যেখানে বেশ কিছু অসঙ্গতি আছে। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ কম্পিউটার প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। ডিপিপি যিনি প্রস্তুত করছেন একজন ব্যক্তি করছেন, উনি হচ্ছেন আপনার দেশের বাইরে ইউএসএ তে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে দেশের 36টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসে একযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এমন পদক্ষেপ প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা অনিয়ম দুর্নীতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে সেটি দেখার অপেক্ষা। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। সীমিত আকারে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়া নিশ্চিত করতে চায় কমিশন। যদিও এর প্রক্রিয়া নিয়ে এখনও আলাদা মত দেখা যাচ্ছে রাজনৈতিক দল ও অংশীজনদের মধ্যে। বিএনপির পক্ষ থেকে বলা হয় এনআইডির পাশাপাশি পাসপোর্টকেও আমলে নিতে হবে। নির্বাচন ভবনে এক সেমিনারে উঠে আসে এসব বক্তব্য। এমআর আসাদের রিপোর্ট। প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে এর আগে 13 সদস্যের অ্যাডভাইজারি কমিটি করে নির্বাচন কমিশন। কমিটির সুপারিশ নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করতে সেমিনারের আয়োজন করে নির্বাচন ভবনে। সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ তার কমিশন। তাদেরকে আমরা ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাক্সই একটা অপশন যেটা আমরা ইউটিলাইজ করতে পারি ফর আউট অফ কান্ট্রি ভোটিং, ফর এক্সপাট্রিয়েট ভোটিং, সেটা একটা বের করার চেষ্টা করছি। সেমিনার শেষে রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং নিয়ে মিশ্র মতামত দেয়। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে 1.5 কোটি ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। বিদেশে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা যাতে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ভোট দেওয়ার সুযোগ না হয়, এই প্রজেক্টটা যাতে তাদেরকে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ না থাকে। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, অনেক আগে থেকেই প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতের দাবি জানাচ্ছেন তারা। এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের। কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানানো হবে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে 17 বছর আন্দোলনের অর্জন বিফলে যাবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা। ফ্যাসিস্ট আমলের নিপীড়ন নির্যাতন সহ্য করে রাজপথে থাকায় সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলুম নির্যাতন করে যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবে তারাও আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবে। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। আনুষ্ঠানিকভাবে 111 পরবর্তী সরকারের 2 বছর সহ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে চরমভাবে কোণঠাসা হয়ে থাকলেও রাজপথ ছাড়েনি দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি। অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে দলীয় কার্যালয়ে কর্মসূচি করতেও পুলিশের অনুমতি নিতে হতো। মামলা হামলার ভয় তো ছিলই। বিএনপির অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ছাড়াও হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত 17 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস বিফলে যাবে। একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, সেই জন্মটা ছিল, বিদায়টা ছিল একটা কলঙ্কজনক অধ্যায়, ফ্যাসিস্টের বিদায়।
আমাদের প্রত্যাশা নয় যে এই সরকার ওই রকম একটা ফ্যাসিস্টের আচরণ রূপ ধারণ করুক। এত সব ত্যাগের বিনিময়ে কিন্তু একটা পাটাতন তৈরি হয়েছিল জুলাই আগস্টের আগে। এই পাটাতনটার উপরে বেস করে পরবর্তীতে একটা গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। সরকার সম্মতি দিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। যদি সরকার এটা উদ্যোগ নেয়, সরকার এটা সিদ্ধান্ত নেয়, তাহলে এটা সম্ভব। জনগণের উপর অত্যাচার নির্যাতন করে দেশ পরিচালনা করা যায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা এই পথ বেছে নেবে তাদেরই পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বহু অন্যায় করেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কেন করতে হবে? বিএনপি গণমানুষের দল বলেই শত জুলুম নির্যাতনের পরও টিকে আছে বলে মনে করেন এই বর্ষিয়ান নেতা। সরকার বিদায় নেবে, দেশ থেকে পালিয়ে যাবে, একটি দল পালিয়ে যাবে, এটা তো এদেশের মানুষ আশা করেনি। এই জন্য স্বাধীনতা এদেশের মানুষ চায়নি। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের মধ্যে মতবিরোধ দূর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ। আমাদের বুঝতে হবে যে এদেশের মানুষ যদি সুযোগ পায় তাহলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান বৈরিতা প্রসঙ্গ। পহেলগাম হামলা ইস্যুতে করণীয় নির্ধারণে সংসদের বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে পাকিস্তানে বিরোধী দল পিটিআইও দাবি করেছে সর্বদলীয় বৈঠকে, তবে তার আগে মুক্তি দিতে হবে ইমরান খানকে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, সার্বভৌমত্বে আঘাত হানলে ভারতে পরমাণু হামলা চালানো হবে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পহেলগাম হামলার পর চরম তিক্ততায় পৌঁছেছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাল্টাপাল্টি হুমকির পাশাপাশি দুদেশের সেনাদের মধ্যে সীমান্তে প্রতিনিয়ত চলছে গোলাগুলি। সোমবার রাতেও সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর বন্দুকযুদ্ধে লিপ্ত হয় দুপক্ষ, যদিও এতে হতাহতের কোনো খবর মেলেনি। চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই উনুনে ঘি ঢালার মতো বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সোমবার রাজধানী ইসলামাবাদে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তানে সামরিক হামলা চালালে অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক বোমা ব্যবহার করবে ইসলামাবাদ। এদিকে আবারও সন্ত্রাসীর হামলার আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। ওইসব এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি পাকিস্তানের উস্কানিতে পা না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। একই ইস্যুতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল পিটিআই। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। পারমাণবিক শক্তিতে এগিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করবে না বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা, নিজেদের স্বার্থেই পরমাণু শক্তিধর দুই দেশ এত সহজে বড় কোনো যুদ্ধে জড়াবে না। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন, মোদী সরকারের ইসলাম বিদ্বেষের কারণে উত্তপ্ত হয়ে উঠছে উপমহাদেশ। রেজা খানের বিশেষ প্রতিবেদন। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় কেবল তিক্ততাই বাড়েনি, দ্বিপক্ষীয় সম্পর্কেও অবিশ্বাস্য রকমের চিড় ধরেছে। গেল এক সপ্তাহে বৈরিতা এতটাই তলানিতে নেমেছে যে চিরশত্রু দুদেশ যে কোনো সময় প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা তো দেখতেছি মুসলমানের উপরে প্রচুর নির্যাতন করতেছে। ওখানে বাংলাদেশের ক্ষতি হবে, পাকিস্তানের হবে।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে সামরিক শক্তি বাড়িয়েছে দুদেশই। টানা 5 রাত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের সেনারা। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলা এবং ফ্রান্সের কাছ থেকে ভারতের 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। 47 থেকে যে বিভেদ হয়েছে বা ভাগ হয়েছে, এই ভাগ থেকেই তারা আসলে বিভাজিত হয়েছে। যুদ্ধের দিকে অগ্রসর হবে না, কারণ ভারতের এত বড় সাহস নাই। বিশ্লেষকের মতে অন্যতম মিত্র চীন ছাড়াও প্রতিবেশী হিসেবে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের সমর্থন থাকবে পাকিস্তানের প্রতি। ফলে যুদ্ধ হলে ভারত সুবিধা করতে পারবে না। ইন্ডিয়া কখনো যুদ্ধ করতে যাবে না পাকিস্তানের সাথে, কেননা তাদের সামরিক নেতা যারা যুদ্ধ করবে তারা জানে যে এই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সাথে যুদ্ধ করে তারা পারবে না। সার্বিক সামরিক শক্তিতে এগিয়ে ভারত, তবে পারমাণবিক শক্তিতে পাকিস্তান এগিয়ে। তাই পাকিস্তানে হামলার আগে অনেক ভাবনা চিন্তা করতে হবে ভারতকে। তাদের প্রতিবেশী দেশ ইরান, আফগানিস্তান, চায়না, 3টা দেশ যদি সামরিক শক্তি দিয়ে তারা সহায়তা করে, ইন্ডিয়াকে তো কোনো প্রতিবেশী দেশ নাই তাকে সহায়তা করার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের ধারণা, নিজেদের ক্ষতির কথা চিন্তা করেই দুই পরমাণু শক্তিধর দেশ বড় ধরনের সংঘাত এড়িয়ে যাবে। যেহেতু দুটোই নিউক্লিয়ার পাওয়ার, তারাও ভালো করে জানে যে বড় যুদ্ধ গেলে ওটা দুজনেরই একটা সমস্যা হতে পারে, এবং তারপরে তো আন্তর্জাতিক কাঠামোর মধ্যেও একটা প্রেশার তৈরি হচ্ছে। পরস্পরের জাতীয় পতাকা পোড়ানো সহ রাজপথ কাঁপালেও দুদেশের সাধারণ মানুষ যুদ্ধ চায় না বলে মত দেন ডক্টর ইমতিয়াজ। আমি মনে করি না যে ভারতের জনগণ এবং পাকিস্তানের জনগণ প্রস্তুত একটা বড় যুদ্ধ করা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন হজযাত্রীরা। আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষমানরা জানান এবারে ঢাকা থেকেই দুই দেশের ইমিগ্রেশন করা হচ্ছে। এতে যেমন সময় সাশ্রয় হচ্ছে তেমনি কমেছে ভোগান্তিও। প্রথম দিন মোট 10টি ফ্লাইটে সৌদি আরবে যাবেন 4180 জন। প্রথম ফ্লাইটের যাত্রী ছিলেন 398 জন। হজযাত্রার ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। দর্শক, হজযাত্রার খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনির, এবারের হজযাত্রার পরিস্থিতি জানাবেন। হজ ক্যাম্প সহ পুরো ব্যবস্থাপনা সম্পর্কে কি বলছে হজযাত্রীরা? সাব্বির, আমরা এই মুহূর্তে আছি আশকোনা হজ ক্যাম্পের এখানে আমরা ঢুকে যে দৃশ্যগুলো দেখতে পাই যে বাবার সাথে ছেলে সন্তান আসছে, মায়ের সাথে সন্তান যাচ্ছে হজে। তো এই ভালো লাগার দৃশ্যগুলো আসলে হৃদয়টাকে প্রশান্তি এনে দেয়। এবং এবারের হজযাত্রার হজ ব্যবস্থাপনা নিয়ে যদি একটু বলি, সেক্ষেত্রে ইমিগ্রেশন নিয়ে কিন্তু একটা জটিলতা, একটা ভোগান্তি থেকেই চাই। তো সেই ইমিগ্রেশনের যে জটিলতা ছিল সেটি কিন্তু এবার থেকে আসলে বাংলাদেশ থেকে কিন্তু সৌদি আরবে এবং বাংলাদেশের ইমিগ্রেশন দুটাই করা হচ্ছে। বিশেষ করে আশকোনা যে হজ ক্যাম্প আছে সেখানে কিন্তু বাংলাদেশ থেকে যে হাজিরা যাচ্ছেন, হজযাত্রা যাচ্ছেন, তাদের ইমিগ্রেশন কিন্তু করা হচ্ছে এবং এখানে কিন্তু খুব বেশি সময় লাগছে না। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই শুধু সিল মেরেই আসলে কাজ শেষ, কারণ এখানে সব কিছু তো আগেই সব তালিকাভুক্ত থাকে। এবং আর সৌদি আরব থেকে কিন্তু ইতিমধ্যেই 75 জন ইমিগ্রেশন পুলিশ এসেছেন। তারা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে আসলে ইমিগ্রেশনের যে বুথ সেখানে তারা বসিয়েছেন। তো আসলে ইমিগ্রেশনের জটিলতা কিন্তু এবার আর নাই। আরেকটি বিষয়, গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হজ ব্যবস্থাপনার জন্য একটি অ্যাপস চালু করেছেন যেটির নাম লাভবাইক, এবং এই লাভবাইকের মাধ্যমে কিন্তু হজ ব্যবস্থাপনার যে সকল তথ্য দরকার সবকিছু কিন্তু এই অ্যাপসের মধ্যে আছে, যার কারণে কিন্তু এই আজ থেকেই কিন্তু হজযাত্রীরা তারা কিন্তু এই সুযোগটা নিতে পারছেন। আর আমরা কিন্তু হজযাত্রীদের সাথে অনেকের সাথে কথা বলেছি, আসলে তাদের কোনো অভিযোগ, তাদের কোনো কমপ্লেন আছে কিনা, কোনো অব্যবস্থাপনায় তারা দেখছেন কিনা, আসলে সেই বিষয়টি কিন্তু আমরা শুনেছি। আসলে তারা বলছে যে অনেকেই কিন্তু আসলে কয়েকবার একাধিকবার হজব্রত পালন করতে যাচ্ছেন। তারা বলছে যে আমরা বিগত সময়ে গেছিলাম, আসলে ওই সময় যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি কিন্তু এবার আর নাই। তো আসলে বলাই যায় যে এবারের হজ ব্যবস্থাপনায় আর্থিক খরচ যেমন কমেছে তেমনি কমেছে ভোগান্তিও। সাব্বির, আমার কাছে এই ছিল আশকোনার হজ ক্যাম্প থেকে সবশেষ পরিস্থিতি। মনির, ধন্যবাদ আপনাকে।
ভয়াল 29 এপ্রিল আজ 1991 সালের এদিনে 250 কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এবং বিশাল জলোচ্ছ্বাসে তলিয়ে যায় উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। এতে দক্ষিণ পূর্ব উপকূলে প্রায় 1,38,000 মানুষ নিহত হয়। 1 কোটি মানুষ হারায় তাদের সর্বস্ব। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল $1.5 বিলিয়ন। সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায়। এই ঘূর্ণিঝড়ের 28 বছরেও সেসব উপকূলীয় এলাকা এখনও অরক্ষিত। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়ে আরও 71 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 52,300 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের শীর্ষ নির্বাহী রোনেন বার। আগামী 15 জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দলীয় বাহিনীতে পরিণত করে পুলিশের মনোবল ভেঙে দেয় ফ্যাসিস্ট সরকার, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কঠিন সময় সজাগ থাকার নির্দেশ। এলজিইডির 1900 কোটি টাকার এক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। প্রধান কার্যালয় সহ সারা দেশে 3 ডজন অফিসে অভিযান। সীমিত আকারে হলেও প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে চায় কমিশন। মতামত জানাতে 15 মে পর্যন্ত সময় পেল রাজনৈতিক দলগুলো। এবং সীমান্তে রণসজ্জায় ভারত পাকিস্তান, চড়ছে উত্তেজনার পারদ। পরমাণু হামলার হুমকি ইসলামাবাদের, সহজে যুদ্ধে জড়াবে না দুদেশ, মত বিশ্লেষকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।